আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আমরা বলেছি দাবার অঙ্ক বড় জটিল, চাল দিতে হয় ভেবে চিনতে। আর তার চেয়েও জটিল ভোটের অঙ্ক। সামনে থাকে অনেক প্রার্থী, অনেক দল, থাকে অনেক মত, গোত্র আর আঞ্চলিক নানা ফ্যাক্টর। এই সমস্ত কিছুই নির্ধারণ করে নির্বাচনে জয় পরাজয়ের একটি জটিল সমীকরণ। আজ আমরা সেই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসন নিয়ে কথা বলার চেষ্টা করব এবং এই সমস্ত আসনগুলোর নানামুখী পরিসংখ্যান জানার চেষ্টা করব, তারপর সেখান থেকে ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করব। দর্শক, শুরু করা যাক। চুয়াডাঙ্গা জেলায় আমরা দেখেছি দুটি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে সদর উপজেলা এবং আলমডাঙ্গা উপজেলা, এই দুটো নিয়ে চুয়াডাঙ্গা এক, এবং এখানে আছে মোট 21টি ইউনিয়ন আর দুটি পৌরসভা। চুয়াডাঙ্গা এক আসনে আলোচিত প্রার্থীদের মধ্যে আছেন বিএনপি শরীফুজ্জামান শরীফ এবং বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাডভোকেট মাসুদ পারভেজ, আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জহুরুল ইসলাম। ওদিকে চুয়াডাঙ্গা দুই আসনটি মূলত দামনহুদা উপজেলা এবং জীবননগর উপজেলা নিয়ে গঠিত। এখানে পৌরসভা একটি, ইউনিয়ন 20টি। চুয়াডাঙ্গা দুই আসনে আলোচিত প্রার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন বিএনপির মাহমুদ হাসান খান বাবু, জামাত ইসলামীর রুহুল আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান। মোটামুটিভাবে ছোট দুটো আসন, কিন্তু আলোচিত আসন। আমরা আরও কিছু তথ্য একটু দেখে নেওয়ার চেষ্টা করি আসন ভিত্তিক, তারপর আলাপে যাব। মূলত বলে রাখা প্রয়োজন, চুয়াডাঙ্গা এক আসন, যেটা আমরা বলছিলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা এবং আলমডাঙ্গা, এই দুটো নিয়ে চুয়াডাঙ্গা এক আসন। দুটো আসনেই আমরা দেখেছি পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যাটা বেশি। সবচাইতে চোখে পড়ার মতো বেশি হচ্ছে চুয়াডাঙ্গা একে, সেখানে প্রায় 6,900 ভোটারের সংখ্যা পুরুষের চাইতে নারীর বেশি। কাজেই নারীদের ভোট এখানে কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, বলা যেতে পারে মূল ফ্যাক্টর। লক্ষণীয় বিষয় হচ্ছে তরুণ ভোটারের সংখ্যা 29.83। তার মানে এর অর্থ দাঁড়াচ্ছে প্রতি 10 জন ভোটারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে তার ভিতরে অন্তত 3 জন তরুণ ভোটার আমরা পাবো। এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হচ্ছে 2008 সালের পর যে পরিমাণ ভোটার এখানে যুক্ত হয়েছে, 3,55,289, এই সংখ্যাটা কিন্তু বাড়তি সংখ্যা, অর্থাৎ 5 লাখের থেকে এতটুকু বাদ দিলে আমরা পুরোপুরি তরুণ ভোটারটা পাবো। তার মানে এখানে 1.5 লাখের ওপরে রয়েছে সুইং ভোটার। এই তরুণটাই মূলত ভোটের ফলাফল পাল্টে দিতে পারে। চোখে পড়ার মতো একটা সংখ্যা হচ্ছে 7, কারণ তৃতীয় লিঙ্গ ভোটার আমরা গড়ে দেখেছি এবার নির্বাচনী আসনগুলোতে গড়ে 5 জন করে, কিন্তু এবার আমরা দেখলাম গড়ের চাইতে বেশি, অর্থাৎ 7 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। চুয়াডাঙ্গা একে যেহেতু 21টি ইউনিয়ন রয়েছে এবং মোট ভোটার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 5,06,327 জন, তার মানে বোঝা যাচ্ছে যে প্রায় 25,000 করে ভোটার এক একটি ইউনিয়নে থাকছে। তার মানে প্রতিটি ইউনিয়নে অন্তত গড়ে 560 ভোট নতুন করে আসলে ফল নির্ধারণ করে দিতে পারে। মোটামুটিভাবে চুয়াডাঙ্গা একের কিছু তথ্য জেনে নিলাম। চুয়াডাঙ্গা দুইটাও একটু দেখে নিতে চাই। আগেই জানিয়েছি চুয়াডাঙ্গা দুইটা হচ্ছে মূলত চুয়াডাঙ্গা দুটো আসন নিয়ে, অর্থাৎ দামনহুদা এবং জীবননগর। এখানে মোট ভোটার সংখ্যা 4,87,212 এবং 2008 সালের পর যে ভোটারটা যুক্ত হয়েছে বলা যেতে পারে তার 3 ভাগের 2 ভাগই কিন্তু এবার অংশ নিচ্ছে। এবং এই জায়গা থেকে 32% যদি তরুণ ভোটার আমরা দেখি, তাহলে ভোটের অঙ্ক বলছে যে মোটামুটিভাবে প্রতি 3 জন ভোটারের মধ্যে আমরা 1 জন করে তরুণ ভোটার পাচ্ছি। কাজেই ওই 1 জন তরুণ ভোটারের যে একটি ভোট, সেই একটি ভোটে কিন্তু ভোটের সমীকরণ পাল্টে ফেলতে পারে। আগে জানিয়েছিলাম দুটো আসনেই কিন্তু পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যা বেশি। এখানেও ঠিক একই চিত্র, পুরুষ যেখানে 2,42,000, নারীর সংখ্যা সেখানে 2,44,000। কাজেই নারীদের যে সংকটগুলো আছে, যেই সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছে, সেই সমস্যার সমাধান দেওয়ার প্রতিশ্রুতি যেই প্রার্থীরা দেবেন তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন। আর একটা কথা বলে নেওয়া ভালো, এখানে যেহেতু 20টি ইউনিয়ন রয়েছে, কাজেই প্রতিটি ইউনিয়নে আমরা হিসাব করে দেখতে পাচ্ছি প্রায় 21,000 মতন ভোট রয়েছে। অর্থাৎ 21,000 ভোট মানে প্রায় একটা গ্রামের যে ভোটার সংখ্যা, সেই ভোটার সংখ্যা কিন্তু একটা ইউনিয়নের মধ্যে আছে। কাজেই সেই ইউনিয়নের ভেতরে যদি আমরা শতাংশে হিসেব করি, তাহলে দেখা যাচ্ছে প্রায় 41% কিন্তু পুরুষ থাকবে এবং বাকি অংশগুলোর মধ্যে তরুণ ভোটার এবং নারী ভোটাররা থাকবে। কাজেই যেহেতু শতাংশের হিসেবে অর্ধেকের বেশি তরুণ এবং নারী ভোটারের প্রাধান্য এখানে রয়েছে, তারাই আসলে ফলাফলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। আমরা মোটামুটি দুটো আসন নিয়ে কথা বলে নিলাম, ধারণাগুলো পেলাম যে কী ধরনের ছবিগুলো আসলে এখানে রয়েছে। আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে চুয়াডাঙ্গা থেকে আছেন সহকর্মী এম এ মামুন। ভোটের অঙ্কে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যুক্ত হয়েছেন আপনি, এবং আপনার কাছ থেকে আসলে ধারাবাহিকভাবে প্রতিবেদন পাচ্ছিলাম। এই অঞ্চলের নারীদের নিয়ে আলাদা তথ্য তো আমরা জেনেছি,
এখন সংকটের কথাটা একটু জানতে চাই, মানে এখানে দুটো আসনেই পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যাটা বেশি, কাজেই তাদের সংকটগুলোকেই প্রাধান্য দেওয়া হবে প্রার্থীদের পক্ষ থেকে স্বাভাবিকভাবে। কী ধরনের সংকটে আছেন এখানকার নারীরা, কী ধরনের উন্নয়ন আসলে প্রত্যাশা করেন এখানকার সার্বিক যারা ভোটার আছেন তারা? রাকিব, অসংখ্য ধন্যবাদ ভোটের অঙ্কে আমাকে যুক্ত করার জন্য। চুয়াডাঙ্গা জেলা জানেন যে একটি সীমান্তবর্তী জেলা। এই জেলার সমতল ভূমি হলেও এই জেলায় কিন্তু অনেক সমস্যা রয়েছে। এইসব সমস্যা সমাধানের জন্যই কিন্তু ভোটাররা সবসময় প্রত্যাশা করে যারা জনপ্রতিনিধি হবে তারা যেন তাদের সমস্যার কথাগুলো চিন্তা করে এবং তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতিগুলো যেন বাস্তবায়ন হয়। জানালেন যে নারী ভোটারের সংখ্যা কিন্তু চুয়াডাঙ্গাতে বেশি, অর্থাৎ নারীদের চাহিদাটা বেশি থাকারই কথা, কারণ নারীরা চাই তাদের অধিকার এবং তারা পুরুষের পাশাপাশি সব ক্ষেত্রে তাদের অধিকার আদায় হোক এবং শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের কর্মক্ষেত্রেও যেন তারা সুযোগটা বেশি পায়। এটা তাদের দাবি বরাবরই আছে এবং আমাদের বেশ কয়েকটি প্রতিবেদনে কিন্তু এই কথাগুলো, নারীদের কথাগুলো বলা হয়েছে। নারীরা এবার যে প্রত্যাশাটা করছে যে যারা ভালো প্রতিনিধি আসবেন তাদের ভিতরে যেন প্রতিশ্রুতি এবং দায়বদ্ধতা থাকে এবং যে প্রতিশ্রুতি তারা দেবে সেই প্রতিশ্রুতি যেন তারা পালন করে। সেই ক্ষেত্রটা থেকে বোঝা যায় যে এবারটা চুয়াডাঙ্গা জেলায় যেহেতু নারী ভোটারের সংখ্যা বেশি, সে কারণে প্রার্থীরাও নারীদেরকে নিয়েই কিন্তু চিন্তাটা বেশি করছে এবং বিগত দিনের তুলনায় এবারে প্রার্থীরা তাদের কর্মীদেরকে দুই ভাগে ভাগ করেছে। বিশেষ করে নারীদেরকে নিয়ে তারা বেশি কাজ করছে। এটা চুয়াডাঙ্গা জেলাতে এখন যে দুইটি দল বেশি এগিয়ে আছে তারা ভিতরে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই দুইটা দলের ভিতরে নারী কর্মীরা কিন্তু আমরা দেখেছি যে ডোর টু ডোর, বাড়িতে বাড়িতে কিন্তু তারা কাজ করছে। এই যে নারী ভোটারদের ডোর টু ডোর উঠান বৈঠকের মতো কাজ করা, এটি কিন্তু বিগত দিনে ছিল না। আর সবচেয়ে বড় কথা যে এই জেলাতে যে দুইটা আসন রয়েছে, দুইটা আসনের ভিতরে বিগত দিনে কিন্তু দুই আসনে জামাত ইসলামের প্রার্থীর একটি বিশাল ব্যবধানের ভোট পেয়েছিল। বিগত দিনের যে আওয়ামী লীগ সরকারের ভোট হয়েছিল সেখানে বিএনপির যে প্রার্থী ছিলেন মাহমুদ হাসান খান বাবু, তিনিও কিন্তু ভালো ভোট পেয়েছিলেন। এদিকে দুই আসনের এক কথা তো এটা জানলেন, এক আসনেও কিন্তু ভোট কম পায়নি। তো বিষয় হচ্ছে যেহেতু এই জেলাতে এখন ভোটের অঙ্কটা মিলানো খুবই কঠিন ব্যাপার, কারণ একটা বিষয় যে একটি বড় দল যারা ভোটের বাইরে আছেন তারা আসলে ভোটটা কোথায় দেবে, এই যে দুইটা দলের ভিতরে কিন্তু এই ভোটের অঙ্কটা তারাও কিন্তু করছে, তারা কিন্তু বিশ্লেষণ করে দেখছে যে যদি আওয়ামী লীগের কর্মীরা যারা ভোট দিতে যাবে তারা যদি ভোটটা যেদিকে ঝুলে যাবে সেই দিকেই কিন্তু একটি অঙ্ক পরিবর্তন হতে পারে। একদম এমএ বাবুন, তার মানে বোঝা গেল নারী ভোটারদের যে মতামত, সেই মতামতটা খুবই গুরুত্বপূর্ণ এবং 1.5 লক্ষের বেশি আমরা যেহেতু এক একটা আসনে তরুণ প্রজন্মদের দেখতে পাচ্ছি, তার মানে তরুণ ভোটাররা আসলে সুইং ভোটার হিসেবে কাজ করবে, সেটা বলাই বাহুল্য। অনেক ধন্যবাদ, পুরো বিষয়টা স্পষ্ট করলেন। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। সহকর্মী এমএ মামুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। চুয়াডাঙ্গার সহকর্মী, চুয়াডাঙ্গার আসনগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। একটা বিরতি নেব এবং ফিরে এসে আমরা কথা বলার চেষ্টা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, নির্বাচন বিশ্লেষক ডক্টর কাজী মাহবুবুর রহমান আমাদের সঙ্গে আছেন। আমরা চুয়াডাঙ্গার আসন তো বটে, গোটা নির্বাচনী যে ফ্যাক্টরগুলো সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। ছোট্ট একটা বিরতি পর ফিরে এসে সাথে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভোটের অঙ্কে রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা কথা বলছিলাম চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসন নিয়ে এবং সেই আলাপের ফাঁকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, নির্বাচন বিশ্লেষক ডক্টর কাজী মাহবুবুর রহমান। কাজী মাহবুবুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভোটের অঙ্কে। আমরা আসলে চুয়াডাঙ্গার দুটো আসন নিয়ে কথা বলছিলাম এবং আসন দুটো খুবই ইন্টারেস্টিং, কারণ আমরা দেখলাম দুটো আসনেই
পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যা বেশি এবং একটি আসনে প্রায় 7,000 বেশি, আরেকটি আসনে 3,000 মতো বেশি। একই সঙ্গে এখানে তরুণ ভোটারের সংখ্যা অভাবনীয়, প্রতি 3 জনে 1 জন আমরা তরুণ ভোটার দেখতে পাচ্ছি যারা ভোট দিতে যাবেন সেইভাবে কাউন্ট করলে। আবার এখানে যে পুরুষ ভোটাররা আছেন তারা কিন্তু আবার অনেক আগের ভোটার, অর্থাৎ 2008 পরে যারা যুক্ত হয়েছেন তাদের বেশিরভাগই তরুণ এবং নারী ভোটার, কিন্তু পুরুষ ভোটারের অধিকাংশ আবার আগে থেকে ছিলেন। তার মানে বোঝা যাচ্ছে সব পক্ষরই একটা গুরুত্ব, দাপট সবকিছু এখানে থাকবে। নির্বাচনের বিশ্লেষণ আসলে কি বলছে, মানে ঠিক কোন জায়গাটিতে গিয়ে প্রার্থীরা এগিয়ে যেতে পারেন একজন অন্যজনের চাইতে, কোন কোন প্রতিশ্রুতি, কোন কোন বিষয়গুলো আসলে সামনে রাখলে কি বলবেন? আসলে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় এবং এই যে প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ নারীর প্রতিদ্বন্দ্বিতাটা মানে এইটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে ঠিক এইভাবে কিন্তু ক্যাম্পেইনটা খুব শক্তিশালী হয়ে ওঠে নাই। এখনও আমরা সবাইকে নাগরিক শ্রেণী হিসাবেই আমরা দেখছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো এবং দল এভাবে ক্যাম্পেইন করছে। হয়তো কোথাও কোথাও ব্যতিক্রম আছে, কিন্তু ঠিক আলাদা করে পুরুষের ডিমান্ড, নারীর ডিমান্ড এগুলো কিন্তু এভাবে দেখা হচ্ছে না। যদিও কোনো কোনো রাজনৈতিক দল এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে বিভিন্নভাবে, বা নির্বাচনের আগে আগে নানান তর্ক বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু আমরা সবসময় কিন্তু এই সংস্কৃতিতে ছিলাম যে আমরা সবাই নাগরিক শ্রেণী এবং এভাবেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হচ্ছিল। তো আমি আপনাকে প্রথম চুয়াডাঙ্গা 1 আসনের কথা বলছি, যেটা সদর এবং আলমডাঙ্গা। আপনারা অনেক তথ্যের সাথে এটা বিশ্লেষণ করলেন, খুব ভালো বিশ্লেষণ ছিল, এবং আমার যিনি সহ আলোচক আপনার এলাকা থেকে মানে চুয়াডাঙ্গা থেকে যিনি যুক্ত হয়েছেন তিনি খুব ভালো বলেছেন। আপনি দেখেন এই যে যিনি বিএনপির প্রার্থী ধানের শীষের শরীফুজ্জামান শরীফ, তিনি জেলা বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন এবং এই কারণে কিন্তু তার একটা তৃণমূলের সাথে ভালো কানেকশন আছে এবং ওনার কিন্তু দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারও আছে। তরুণ ভোটারদের মধ্যে তার এক ধরনের জনপ্রিয়তা আছে, সো এটা তার জন্য ওনার জন্য প্লাস পয়েন্ট। তবে এখনও দলের অভ্যন্তরে কিছু কোন্দল আছে, উপদলীয় কোন্দল আছে, এবং এটার ফলে বা দীর্ঘদিন দল ক্ষমতার বাইরে থাকার কারণে সাংগঠনিক কিছু দুর্বলতা থাকতে পারে। এগুলো যদি কাটিয়ে ওঠা যায় তাহলে কিন্তু ওনার সম্ভাবনা অনেক বেশি। আর জামাতের প্রার্থী বা দলীয় জোটের প্রার্থী ওনার পক্ষেও দেখেন সুশৃঙ্খল কর্মী বাহিনী আছে, আমরা জানি যে আমাদের সুশৃঙ্খল কর্মী বাহিনী আছে। আবার আলমডাঙ্গা এলাকায় তার একটা ভোট ব্যাংকও আছে। তো তিনি একজন আইনজীবী এবং তার শিক্ষিত শিশু সমাজের সাথেও তার একটা কানেকশন আছে। তবে তার দুর্বলতা হলো জোটের বাইরে মানে তার মানে খুবই মানে বিএনপি জোটের যে বড় নেটওয়ার্ক সেটা তার নাই, এবং বিএনপির ভোট ব্যাংক যদি সম্পূর্ণ ভাবে শরীফুজ্জামান শরীফের পক্ষে থাকে তাহলে হ্যাঁ। কাজী মাহবুবুর রহমান, একটা বিষয় আপনার একটু মানে বিশ্লেষণ একটু জানতে চাই। ধরুন যেই আসনগুলোতে আমরা দেখেছি পুরুষের চাইতে নারী ভোটারের সংখ্যা বেশি হয়ে যায়, সেই আসনগুলোর প্রতি বাড়তি একটা নজর রাখা প্রয়োজন হয়ে ওঠে, কারণ ঝুঁকিপূর্ণ তালিকা বা সেন্সিটিভিটির তালিকায় সেটা উঠে আসে। এবার আমরা দেখেছি 60% বেশি আসলে গুরুত্বপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তার দিকটা কিভাবে মাথায় রাখা প্রয়োজন, কারণ পরাজিত যারা হতে যাচ্ছেন বা ফিল করবেন তারা কিন্তু যে কোনো ক্রন্দল বা যে কোনো ঝামেলা আসলে এই সমস্ত কেন্দ্রগুলোতেই করার চেষ্টা করে থাকবেন। সেটার জন্য তো আমাদের কেন্দ্রগুলোতে আসলে নারী ভোটাররা নিরাপত্তার ব্যাপারটা আসলে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। আপনি ভালো প্রশ্ন তুলেছেন। তো এটার জন্য আসলে আমাদের যে নিরাপত্তা বাহিনীগুলো আছে, বিশেষ করে সেনাবাহিনী, যে এই ক্ষেত্রে মানে এক্সট্রা কেয়ার নেওয়া তাদের দরকার আর কি। কারণ এই এক্সট্রা কেয়ারটা না নিলে নারী ভোটারদের ক্ষেত্রে এক ধরনের ইনসিকিউরিটি তৈরি হলে তারা কিন্তু ভোট দিতে আসবে না। এটা কিন্তু অনেক প্রার্থীরা ইচ্ছা করেও করেন। আপনি যেটা বললেন যেন নারী ভোটাররা কম আসে, যদি কোনো মানে নারী ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবণতা ওনারা লক্ষ্য করেন তখন কিন্তু তারা এই কাজটা করে থাকেন। তো এই জন্য সিরিয়াস কেয়ার নিতে হবে যে সকল এলাকাগুলোতে নারী ভোটার বেশি। আর প্রার্থীদের অবশ্যই নারীদের ডিমান্ডটাকেও প্রায়োরিটি দিতে হবে। এটা এমন না যে আমরা ক্যাম্পেইন করছি না নারী পুরুষ আকারে, কিন্তু আসলে তো আমাদের সমাজে নারীরা অবহেলিত হয়ে আছেন এবং ওই অঞ্চলগুলোতে কিন্তু নারীদের মানে ডিমান্ড একটু বেশি, মানে এই কারণে যে তারা নানানভাবে অবহেলিত। সো সেই জায়গা থেকে তাদেরকে এক্সট্রা কেয়ার মানে তাদের ডিমান্ডগুলোকে গুরুত্ব দেওয়ারও প্রয়োজন আছে। আরেকটা বিষয় একটু যুক্ত করবেন, মানে আপনার সঙ্গে কথা বলার আগে আমাদের সহকর্মীর সঙ্গে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে বিভিন্ন নারী কর্মীরা বিভিন্ন রাজনৈতিক দলের তারা উঠান বৈঠক করছেন, নারীদের সঙ্গে সেই উঠান বৈঠকটা হচ্ছে, নানাভাবে তাদের সঙ্গে আসলে সেই নির্বাচনের ক্যাম্পেইনটা চলছে। কিন্তু এই জায়গাটাতে কোনো ঝুঁকি রয়ে যায় কিনা, কারণ বিভিন্ন সময় পত্রপত্রিকাতে আমরা দেখি এরকম উঠান বৈঠক বা নানা কিছু জায়গা থেকে কিছু নাম্বার সংগ্রহ করা, এনআইডি তথ্য সংগ্রহ করা, নানা কিছু হয়ে থাকে। কাজে আলাদা মনোযোগের প্রয়োজন আছে কিনা এই সমস্ত ক্যাম্পেইনে? সেক্ষেত্রে তো অবশ্যই আছে। আমি একটু আপনার চুয়াডাঙ্গা 2 নিয়ে একটু কথা বলি, 1 মিনিট প্লিজ প্লিজ।
হ্যাঁ, সেটা হলো কি, এখানে আপনি জানেন যে মাহমুদ হাসান খান বাবু, যিনি ধানের শীষের প্রার্থী, তিনি কিন্তু বিএনপির জেলা সভাপতি এবং একজন প্রতিষ্ঠিত শিল্পপতিও। তো তার বিশাল ব্যক্তিগত তহবিল এবং দামুড়হুদা জীবননগর এলাকা কিন্তু তিনি ব্যাপক উন্নয়নের রেকর্ডও তার আছে, তরুণদের মধ্যে তার এক ধরনের জনপ্রিয়তা আছে। আবার তার এই শিল্পপতি ইমেজটাও কিন্তু কাজে লাগাতে পারছে। অন্যদিকে আপনি রুহুল আমিন দেখেন, যিনি জামাত ইসলামের প্রার্থী, তার শক্তিও কিন্তু সেখানে তিনি জেলা জামাতের আমির এবং তার দলের কর্মী বাহিনী আছে। তো এখানে আপনি দেখেন এই দুইটা মানে তাদের শক্তিমত্তা দুই রকম ভাবে প্রকাশিত হলো। আপনি ওই এলাকা কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে চারটা বিষয়। একটা হলো নির্বাচনী ব্যবস্থাপনা, যেহেতু তাদের জনপ্রিয়তাগুলো গত 15 বছর যাচাই বাছাই হয়নি। এখন যত বেশি করে এই ব্যবস্থাপনারা প্রার্থীরা নিজেদের মতো করে এই নির্বাচনী ব্যবস্থাপনা ক্যাম্পেইনটা চালাতে পারবেন, যত বেশি তারা ভোটারদের কাছে পৌঁছতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ইম্পর্টেন্ট কথাটা আসে, যেটা আপনি বলেন উঠোন বৈঠক। তো এই উঠোন বৈঠকের কারণে আপনি, আমার কাছে কেন জানি মনে হয় এটা ছোট ছোট নেটওয়ার্ক, তো এই ছোট ছোট নেটওয়ার্কগুলো ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু নেটওয়ার্কগুলো খুব সব মানে বিস্তৃত না। নেটওয়ার্কগুলো ছোট ছোট, খুব বিস্তৃত না, মানে পুরো এলাকা জুড়ে কিন্তু এই নেটওয়ার্ক না। আপনি হয়তো কিছু কিছু মানুষ 20-25 জন, 50 জন, 30 জন বসতেছেন, কিন্তু ভোটার তো একটা এলাকায় লক্ষ 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 হাজার হাজার। তো সেই জায়গাতে কি এই সকল বিষয়গুলোর প্রভাবটা হবে এরকম, মানে যে একটা গ্রুপিংটা হয়ে যাচ্ছে। তো যারা যারা মানে যাদের সাথে বসতেছে বা যাদের সাথে বসছে না, ওই এলাকার একটা নজর থাকছে প্রার্থীদের, প্রতিপক্ষদের। তো এটা আসলে এক ধরনের সামাজিক মানে অস্থিরতা তৈরি করে কিনা, সেটা বুঝতে পারছি। মূল ব্যাপার আর কি। কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এরকম গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জানার চেষ্টা করছিলাম এবং আপনি আসলে খুব চমৎকার করে এই 4টি ফ্যাক্টরের কথা বলেছেন। এবং আসলে আমরা দেখেছি 4টি ফ্যাক্টরের প্রত্যেকটা ফ্যাক্টরি আসলে ভোটের অঙ্কটাকে মিলিয়ে দেবে, অন্তত চুয়াডাঙ্গার ক্ষেত্রে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবারও আপনাকে পাবো আশা করি। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, নির্বাচন বিশ্লেষক ডক্টর কাজী মাহবুবুর রহমান। এবং আমরা চুয়াডাঙ্গার 1 এবং 2 দুটি আসনের অঙ্ক মেলালাম আমাদের মতন করে। আপনার ভোটের অঙ্ক কিন্তু আপনাকে মেলাতে হবে দর্শক, এবং কোন হিসেবে মেলাবেন সেটা আপনি ভালো জানেন। দেখা হবে আগামীকাল রাত 10টায়। এবং বলে রাখা প্রয়োজন, গোটা দেশের বিভিন্ন জেলাগুলো নিয়ে অঙ্ক মেলানোর কাজটা আমরা শেষ করেছি। আগামীকাল থেকে আমরা ঢাকা নিয়ে কাজ করব। ঢাকার 5টি আসন, 1, 2, 3, 4, 5, এই 5টি আসনের ভোটের অঙ্ক আগামীকাল মেলানোর চেষ্টা করব। সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।